বাংলাদেশকে JF-17 যুদ্ধবিমানের সিমুলেটর দিল পাকিস্তান, বাড়ছে সামরিক সহযোগিতার আলোচনা। নবম পে স্কেলের প্রস্তুতি শুরু, পূর্ণ সুবিধা মিলতে পারে 2029 সালে। ফ্যামিলি কার্ডের মায়েদের মাসে 2500 টাকা, কৃষক কার্ডেও বাড়ছে বরাদ্দ, জানালেন প্রধানমন্ত্রী। নিজেদের নির্বাচন ইস্তেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি, মন্তব্য জামায়াত আমিরের। ফারাক্কা বাঁধ ভাঙার দাবি তুলেছেন ভারতের অনেক রাজনীতিকও, বললেন রিজভী। বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, বাধা উচ্চমূল্যের টিভি সত্য। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বাংলাদেশকে অত্যাধুনিক JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমানের পূর্ণাঙ্গ সিমুলেটর হস্তান্তর করেছে পাকিস্তান। সামরিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি প্রশিক্ষণ সহায়তা নয়, বরং ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধবিমান ক্রয় চুক্তির গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক পদক্ষেপ। সম্প্রতি ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর প্রথম আনুষ্ঠানিক এয়ারক্রাফট টক্স অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তানের উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল অংশ নেয়। এরপরই JF-17 সিমুলেটর হস্তান্তরের বিষয়টি সামনে আসে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধবিমান পরিচালনায় পাইলটদের দক্ষতা তৈরি করতে দীর্ঘ সময় লাগে। এই সিমুলেটরের মাধ্যমে পাইলটরা বাস্তব যুদ্ধ পরিস্থিতির মতো পরিবেশে প্রশিক্ষণ নিতে পারবেন। পাশাপাশি প্রকৌশলী ও টেকনিশিয়ানরাও বিমানের প্রযুক্তিগত কাঠামো সম্পর্কে আগাম ধারণা পাবেন। পাকিস্তান বৈঠকে JF-17 ব্লক 3 আধুনিক যুদ্ধ সক্ষমতার বিষয়টিও তুলে ধরে। বিশেষ করে কম খরচে উন্নত প্রযুক্তির এই যুদ্ধবিমান দক্ষিণ এশিয়ার নতুন কৌশলগত গুরুত্ব তৈরি করছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তবে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার বা বিমান বাহিনীর পক্ষ থেকে JF-17 যুদ্ধবিমান কেনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তারপরও এই সিমুলেটর হস্তান্তরকে দুই দেশের সামরিক সহযোগিতার নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, সবকিছু ঠিক থাকলে আগামী 26-27 অর্থ বছরের বাজেটেই নতুন বেতন কাঠামোর প্রাথমিক রূপরেখা ঘোষণা হতে পারে। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় পুরো সুবিধা একসঙ্গে নয়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। প্রথম ধাপে মূল বেতন বাড়ানো হতে পারে, আর বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা পুরোপুরি কার্যকর হতে সময় লাগতে পারে 2029 সাল পর্যন্ত। জানা গেছে, নতুন পে স্কেলের জন্য বাজেটে প্রায় 35,000 কোটি টাকার বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। এতে প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগী উপকৃত হতে পারেন। সরকারি কর্মচারী নেতারা বলছেন, 2015 সালের অষ্টম পে স্কেলের পর জীবনযাত্রার ব্যয় ও দ্রব্যমূল্য অনেক বেড়েছে। তাই দ্রুত জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন তারা। আগামী বাজেটে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে বড় পরিসরে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার চাঁদপুরের শাহরাস্তিতে খোর্দা খাল পুনর্খনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রায় 4 কোটি পরিবার রয়েছে। ধাপে ধাপে এসব পরিবার মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে 2500 টাকা করে সহায়তা দেওয়া হবে, যাতে মায়েরা পরিবারের শিশুদের লেখাপড়া, স্বাস্থ্যসেবা ও দৈনন্দিন যত্ন ঠিকভাবে নিতে পারেন। তিনি আরও বলেন, নারীরা ছোট ছোট ব্যবসা ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। কারণ একজন মা স্বাবলম্বী হলে পুরো পরিবারে ধীরে ধীরে এগিয়ে যায়। কৃষক কার্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে এই কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, বর্তমান বাজেটে এইসব খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকলেও আগামী বাজেটে কৃষক ও ফ্যামিলি কার্ডের জন্য বড় বরাদ্দ রাখা হবে। এ সময় খাল পুনর্খননের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খাল খনন হলে কৃষকরা সহজে সেচের পানি পাবেন এবং কৃষি উৎপাদন বাড়বে। পাশাপাশি দেশ গঠন ও রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। বিএনপি নিজেদের নির্বাচন ইস্তেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ রাজশাহীতে বিভাগীয় সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আপনাদের সংস্কার কর্মসূচির প্রথম দফার সঙ্গে আপনারাই গাদ্দারি করছেন। এই দফায় লেখা আছে, এই দেশকে মেহনত করতে হলে সংবিধানের সংস্কার করা লাগবে।
আজকে আপনারা বলছেন সংবিধান সংস্কার কি তা বোঝেন না, তাহলে আপনারা শিশুর মতো না বুঝে প্রথম দফায় লিখেছিলেন সংস্কারের কথা। তিনি বলেন, নির্বাচনী ইস্তেহারে লিখেছিলেন দেশের কোথাও অনির্বাচিত প্রতিনিধি থাকবে না। সরকার গঠন হওয়ার পর 42টা জেলায় ইতোমধ্যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসক কি নির্বাচিত জনপ্রতিনিধি? আপনারা তো আপনাদের নির্বাচনী ইস্তেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। জামায়াত আমির বলেন, আপনারা বলেছিলেন আপনারা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবেন। এ বিষয়ে যে অর্ডিন্যান্স ছিল আপনারা এখন বলছেন এটা করবেন না। তার মানে আপনাদের আকাম কুকাম সামনে এলে বিচার বিভাগকে অতীতের ফ্যাসিবাদী কায়দায় আপনারা জনগণের বিরুদ্ধে কাজে লাগাতে চান। তিনি বলেন, আমরা চেয়েছিলাম গুম নির্মূল করার জন্য একটা স্বাধীন গুম কমিশন গঠন হোক। আপনারা তার বিরোধিতা করেছেন। আপনারা একটা স্বাধীন পিএসসি চান না। যেই পথ ধরে স্বৈরাচার চলেছিল একই পথে আপনারাও হাঁটছেন। দেশ এবং জনগণের কোনো ক্ষতি আমরা মেনে নেব না বলেও উল্লেখ করেন জামায়াত আমির। ফারাক্কা ব্যারাজের নেতিবাচক প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। রিজভী বলেন, ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে। সে দেশের অনেক রাজনীতিবিদ ব্যারাজ ভেঙে দেওয়ারও দাবি তুলেছেন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পানি ও পরিবেশ সমস্যার পাশাপাশি সাম্প্রদায়িকতার বিষয়টিও উদ্বেগজনকভাবে বাড়ছে। উগ্র সাম্প্রদায়িকতার বিস্তার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর বেশি দেরি নেই, তবে বাংলাদেশের টেলিভিশনে খেলা দেখা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মূল কারণ বিশ্বকাপের টিভি ও ডিজিটাল সম্প্রচার স্বত্বের অত্যধিক মূল্য। বাংলাদেশের সম্প্রচার স্বত্ব কিনেছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক। তারা প্রায় 200 কোটি টাকার কাছাকাছি দামে এই স্বত্ব বিক্রি করতে চাচ্ছে, যা বাংলাদেশের কোনো টিভি চ্যানেল এখনও কিনতে রাজি হয়নি। দেশের ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস এবং নতুন সম্প্রচার মাধ্যম স্টার নিউজ আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। কারণ হিসেবে বলা হচ্ছে উচ্চ মূল্য, কম বিজ্ঞাপন বাজার এবং গভীর রাত বা ভোরের ম্যাচে কম দর্শক পাওয়ার আশঙ্কা। এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি দেখতে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রীড়া বিশ্লেষকদের মতে বিশ্বকাপের টিভি স্বত্বের দাম প্রতি বছর বাড়ছে। বাংলাদেশ সরাসরি ফিফার টেন্ডারে অংশ না নেওয়ায় মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে অতিরিক্ত দামে স্বত্ব কিনতে হচ্ছে। তারপরও ফুটবল প্রেমীদের আশা, সরকার ও বেসরকারি উদ্যোগ শেষ পর্যন্ত বিশ্বকাপ দেখার ব্যবস্থা হবে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।